কার্বোহাইড্রেটের মধ্যে আমরা এর ফাংশনস পড়েছিলাম, কার্বোহাইড্রেট কি কি ফাংশনস আছে, কি ইম্পর্টেন্স রয়েছে সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেটেরই একটা পার্ট which is the resistant starch। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স স্টার্চটা কি? আচ্ছা, কেউ বোধহয় আনমিউট রয়েছেন, একটু মিউট করে রাখবেন। যেটা করবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্চ। ওকে, রেজিস্ট্যান্স স্টার্চটা কি? রেজিস্ট্যান্স স্টার্চ কার্বোহাইড্রেটেরই একটা পার্ট, যেটা বলা যেতে পারে যে আমাদের বডিতে ডাইজেস্ট হতে অনেকটা টাইম নেয়, সেই কারণেই এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্ট। স্টার্চ আমরা এর আগে দেখেছিলাম যে স্টার্চটাকে ভাঙলে আমরা অনেকগুলো ইউনিটের গ্লুকোজ পাবো। রেজিস্ট্যান্স স্টার্চটা কি? এটাকেও ভাঙলে আমরা অনেকগুলো ইউনিট গ্লুকোজ পাবো, কিন্তু এই ভাঙাটা অর্থাৎ এর ডাইজেশনটা কিন্তু অনেকটা বেশি টাইম কনজিউমিং, অথবা দেখা যায় এটা আমাদের স্মল ইন্টেস্টাইনে গিয়ে কিন্তু কমপ্লিটলি ডাইজেস্ট হয় না। কারণ আলটিমেটলি যা কিছু আমরা ফুড নেব, whether it is carbohydrate, protein or fat, সেটা আলটিমেটলি আমার স্মল ইন্টেস্টাইনে এসে এর যে পুরো ডাইজেশন প্রসিডিওরটা এটা কমপ্লিট হয়। তো রেজিস্ট্যান্স স্টার্চটা আমাদের স্মল ইন্টেস্টাইনে এসে কিন্তু আর ডাইজেস্ট হতে পারে না, রাদার ও কি করছে আমাদের লার্জ ইন্টেস্টাইনে অর্থাৎ আমাদের গাট সিস্টেমের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলোকে একটা খাবার প্রদান করছে, যার ফলে এই ব্যাকটেরিয়াল গ্রোথটা বাড়বে। রেজিস্ট্যান্স স্টার্চ গুলো আমরা কি থেকে পাবো? ইউজুয়ালি দেখা যায় রেজিস্ট্যান্স স্টার্চ গুলো আমরা যে কোনো শক্ত জাতীয় যে খাবার বা একটু কাঁচা কাঁচা টাইপের যে সবজি, সেগুলোর মধ্যে কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স স্টার্চ পেয়ে থাকি। যেরকম যদি আমি ফলের ক্ষেত্রে বলি, তাহলে দেখা যায় যে কাঁচকলার মধ্যে আমরা এই রেজিস্ট্যান্স স্টার্চটাকে পাই। এছাড়াও কাঁচা আলু, এর মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চ পাই। সেই জন্য এগুলোকে ডাইজেস্ট হয় না বলেই কিন্তু আমরা এগুলোকে বয়েল করে খাচ্ছি। এছাড়াও আমরা কোনো খাবারের মধ্যে ইনস্ট্যান্ট এই রেজিস্ট্যান্স স্টার্চটাকে তৈরি করতে পারি। যেরকম একটা রান্না করা কোনো স্টার্চি ফুড, যদি আমি নর্মালি ভাতের কথা বলি, তাহলে রান্না করা ভাত যেটা, তার মধ্যে যে স্টার্চ কন্টেন্ট থাকছে সেটাকেই যখন আমরা ঠান্ডা করছি সেই অবস্থায় কিন্তু তার মধ্যে আমরা রেজিস্ট্যান্স স্টার্চটাকে তৈরি করব। এছাড়াও যেগুলো আনপলিশড গ্রেইনস অর্থাৎ আনপলিশড যেগুলো দানা শস্য, যেগুলো যেরকম ওটস, বার্লি, রাগি, এই যে আনপলিশড যা যা গ্রেইনস রয়েছে এগুলোর মধ্যেও আমরা রেজিস্ট্যান্স স্টার্চ পেয়ে থাকি। রেজিস্ট্যান্স স্টার্চ কেন দরকার? কেন এই রেজিস্ট্যান্স স্টার্চ জাতীয় খাবারগুলো আমরা নেব? কারণ ওর ক্যালোরি কনজাম্পশনটা অনেকটা কম হয়। যেহেতু এটা অনেকটা সময় লাগে ডাইজেশনের জন্য, তাহলে আমরা যখন এটা খাচ্ছি আমাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকছে। পেট ভরা থাকছে, তার ফলে এক্সট্রা ক্যালোরি ইনটেকের পরিমাণটা কমে যাচ্ছে, যে কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কিন্তু রিডিউস করতে হেল্প করে, অর্থাৎ আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করতে হেল্প করে। এছাড়াও রেজিস্ট্যান্স স্টার্চের মধ্যে একটা সেকেন্ড মিল এফেক্ট আমরা দেখে থাকি। কিরকম? আপনি হয়তো ব্রেকফাস্টে রেজিস্ট্যান্স স্টার্চ জাতীয় কোনো খাবার খেলেন, এবার ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে আপনি যদি ব্লাড গ্লুকোজ লেভেল চেক করেন, তাতে আমরা কিন্তু দেখবো না যে খুব বেশি কিছু রিডাকশন হয়েছে ব্লাড গ্লুকোজে। কিন্তু আমি যখন লাঞ্চের 2 ঘন্টা পরে টেস্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমি দেখবো যে আমার ব্লাড গ্লুকোজ লেভেলের একটা রিডাকশন হয়েছে। এটাকে বলা হয় সেকেন্ড মিল এফেক্ট, অর্থাৎ ফার্স্ট মিল যেটাতে আমি রেজিস্ট্যান্স স্টার্চ নিয়েছিলাম, হয়তো আজকে মঙ্গলবার, আজকে আমি রেজিস্ট্যান্স স্টার্চ যুক্ত কোনো একটা খাবার যেটা আমি আমার ব্রেকফাস্টে নিয়েছি, ব্রেকফাস্টের পরে 2 ঘন্টা পরে চেক করলাম, দেয়ার ইজ নো ডিফারেন্স। আমি সোমবার দিনও ব্রেকফাস্টের পরে চেক করার পরে আমার ব্লাড গ্লুকোজ লেভেল যা ছিল, আজকেও আমি অলমোস্ট সেম দেখলাম। কিন্তু যখন আজ আমি লাঞ্চের 2 ঘন্টা পরে চেক করলাম, দেখা গেল আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু গতকালের তুলনায় কমে গেছে।
অথচ আমি একই রকমের খাবার খেয়েছি লাঞ্চে, তাও আজকে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু গতকালের তুলনায় কম। কেন হয়েছে? কারণ আমি ব্রেকফাস্টের টাইমে একটা রেজিস্ট্যান্স স্টার্চ যুক্ত খাবার নিয়েছিলাম। এটাকে বলা হয় সেকেন্ড মিল এফেক্ট, অর্থাৎ সেকেন্ড মিলে গিয়ে কিন্তু আমার গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয় এই রেজিস্ট্যান্স স্টার্চ গুলো। এরই সাথে যেটা কোর রিলেটেড বলতে পারি, দ্যাট ইজ ফাইবার। ফাইবার কি হয়? ফাইবার বা রাফেজ বা তন্তু, এই ফাইবারটা হচ্ছে কার্বোহাইড্রেটের এমন একটা পোর্শন যেটা আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না। এটা একটা কমপ্লিটলি ইনসলিউবল কম্পাউন্ড, অর্থাৎ ইনসলিউবল মানে যেটা খুলে যাচ্ছে না, অদ্রবণীয় একটা কম্পাউন্ড হচ্ছে ফাইবার বা তন্তু। কিন্তু এই ফাইবারের অনেকগুলো বেনিফিটস রয়েছে আমাদের বডির মধ্যে। সেই বেনিফিটস গুলো কি কি? প্রথমত, আমরা ফাইবারকে এদের যে সলিউবিলিটি, এই সলিউবিলিটির উপরে ডিপেন্ড করেই দুটো ভাগে ভেঙে নিই। একটা আসে সলিউবল ফাইবার, আরেকটা আসে ইনসলিউবল ফাইবার। সলিউবল কথাটার মানে বোঝা যাচ্ছে যেটা গুলে যাবে, অর্থাৎ এই সলিউবল ফাইবার জাতীয় যে খাবারগুলো, সেখান থেকে আমরা যে নিউট্রিয়েন্টসটা পাবো সেটা আমার বডির মধ্যে ডাইজেস্ট হবে, সেটা আমার বডি অ্যাবজর্ব করতে পারবে। এই সলিউবল ফাইবার গুলোর মধ্যে কি পড়ে? যে কোনো রকমের হোল গ্রেনস, সেটা ডাল জাতীয় খাবার হতে পারে, দানা শস্য জাতীয় খাবার হতে পারে, অর্থাৎ চাল ডাল এই ধরনের যে খাবারগুলো রয়েছে, যে কোনো সিরিয়ালস অ্যান্ড পালস প্রোডাক্ট আমি এই সলিউবল ফাইবারের মধ্যে রাখতে পারি। এছাড়াও রাখতে পারি ফ্রুটস, ফল, ফলের যে ফাইবারটা আমরা পাই ফল থেকে, সেটাও কিন্তু আমার এই সলিউবল ফাইবারের মধ্যে পড়ছে। এই সলিউবল ফাইবারের কাজটা কি? আমাদের বডিতে যখন যাচ্ছে জলকে অ্যাবজর্ব করতে হেল্প করে, ঠিক আছে? জলকে ধরে রেখে সেটা একটা থকথকে একটা জেলির মতন একটা কনসিস্টেন্সি তৈরি করে। ওকে, যার কারণে সুবিধাটা কি হচ্ছে? আমাদের ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল, এক্সট্রা ফ্যাট, এক্সট্রা গ্লুকোজ এর অ্যাবজর্পশনটাকে কমিয়ে দিতে সাহায্য করে এই সলিউবল ফাইবার। সেম যখন আমরা ইনসলিউবল ফাইবারে আসবো, এই ইনসলিউবল ফাইবারটার কাজ কি? এরা গুলে যাচ্ছে না, অর্থাৎ এরা কিন্তু ওই ছিবড়ে টাইপের একটা কম্পাউন্ড ওরা তৈরি করছে। এর কাজটা কি হচ্ছে? এই ইনসলিউবল ফাইবার এরা আমার শরীরের মধ্যে যেখানে যত এরকম টক্সিনস রয়েছে সেগুলোকে, ওই যেরকম আমরা যখন ঘরে পরিষ্কার করি, ঝাঁটা দিয়ে পরিষ্কার করি, তো এই ইনসলিউবল ফাইবারটাও হচ্ছে ওরকম ঝাঁটার মতন কাজ করছে বডিতে গিয়ে। যেখানে যেখানে এইরকম টক্সিনস গুলো জমে রয়েছে, ও কি করছে? এই টক্সিনস গুলোকে ঝাঁটার মতন পুরো আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা রয়েছে সেখান থেকে বের করে দিতে সাহায্য করে। এই ইনসলিউবল ফাইবার গুলোর মধ্যে আমরা ফ্রুটস, ভেজিটেবলস, বিশেষ করে এদের যে উপরের যে ছালটা, সেটাকে আমরা রাখবো ইনসলিউবল ফাইবারের মধ্যে। এবং এই ইনসলিউবল ফাইবারটা কিন্তু আমাদের বডি একেবারে ডাইজেস্ট করতে পারে না। সলিউবল ফাইবারটা কি করছে? আমাদের যে ফিসিসটা রয়েছে, আমাদের যে স্টুলের বাল্কটাকে ইনক্রিজ করে, কারণ ও জল ধরে রাখে, ঠিক আছে? তো জল ধরে রাখার ফলে আমাদের স্টুলের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, হেভি হয়ে যাচ্ছে, এবং তারপরে যখন আমরা ইনসলিউবল ফাইবার নিচ্ছি, ও কি করছে? সেটাকে পাস করতে হেল্প করছে। এই দুটো কাজ আমার ফাইবার করছে। এবার এই ফাইবারের ক্ষেত্রে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে আমার বাউল মুভমেন্টকে ক্লিয়ার আউট করছে তা নয়, ফাইবারের বেশ কিছু ফাংশনস রয়েছে। যেরকম প্রথম ফাংশনে বলছি, প্রথম হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে। ঠিক আছে, কিভাবে ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করছে? এই যে সলিউবল বা ইনসলিউবল ফাইবার আমরা যেটাই নিই না কেন, ও আমাদের একটা হাই স্যাটাইটি ভ্যালু দিচ্ছে,
অর্থাৎ এই ধরনের খাবারগুলো আমরা যখন খাবো আমাদের পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে, যার ফলে এক্সট্রা ক্যালোরি ইনটেকটা কমে যাবে। তাহলে কি হলো, স্যাটাইটি ভ্যালু বেড়ে গেল। স্যাটাইটি লেভেলটা যখন বাড়ছে তখনই আমাদের ক্যালোরি ইনটেকটা কমে যাচ্ছে, যার ফলে ওয়েট রিডাকশনের জন্য, ওয়েট ম্যানেজমেন্টের জন্য হেল্পফুল। নেক্সট কি করছে, আমাদের যে ব্লাড গ্লুকোজ লেভেলটা রয়েছে, ব্লাড গ্লুকোজটাকে রিডিউস করতে হেল্প করছে, কারণ ব্লাডে ইনস্ট্যান্টলি গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে কমাচ্ছে, তবে ব্লাড গ্লুকোজ লেভেলকে রিডিউস করছে। নেক্সট কি করছে, সেরাম কোলেস্টেরল লেভেলটাকেও রিডিউস করছে। সিরাম মানেও কিন্তু ব্লাড, সেরাম কোলেস্টেরল লেভেলকে কমিয়ে দিতে হেল্প করলো। ওকে, এই তিনটে খুব ইম্পর্টেন্ট ফাংশন থাকে ফাইবারের। এগুলো ছাড়াও আরো যে কাজগুলো করছে সেটা হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশনে হেল্প করছে। এবার বডি যখন প্রপারলি ডিটক্সিফাই হবে তার ফলে কি হবে, আমাদের অ্যাপিয়ারেন্সটা ইমপ্রুভ হবে, অর্থাৎ আমাদের স্কিন, হেয়ার এই সব কিছু ইমপ্রুভ করছে, আমাদের ওভারঅল যে হেলথটা সেটা ইমপ্রুভ করবে। বডির মধ্যে যত বেশি টক্সিন থাকবে ওরা আমাদের হেলথটাকে আরো ডিটোরিয়েট করবে। তো যখনই বডি ডিটক্সিফাই হয়ে যাচ্ছে তার মানে এই যে সিস্ট বা টিউমার বা হয়তো ক্যান্সার, এই যে সিভিয়ার কমপ্লিকেশনস গুলো আমরা দেখে থাকি, এই চান্সেস গুলো কিন্তু রিডিউস করবে ফাইবার। ওকে, এইটা গেল আমার ফাইবারের অ্যাডভান্টেজ। এটার মধ্যে কারোর কোনো ডাউট? এখানে কারোর কোনো প্রশ্ন নেই তো? বেশ, যখন ফাইবারের এতগুলো অ্যাডভান্টেজ দেখছি, কিছু ক্ষেত্রে কিন্তু ফাইবারের ডিসঅ্যাডভান্টেজ থাকে। সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? যদি আমার এক্সেসিভ কনজাম্পশন হয়ে যায় তাহলে ইনডাইজেশনের প্রবলেম হতে পারে। যেহেতু ফাইবার বডিতে ডাইজেস্ট হচ্ছে না, তাই জন্য যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফাইবার নেওয়া হয় তাহলে ইনডাইজেশন বা ব্লোটিং অর্থাৎ গ্যাস হয়ে যাওয়া, এই সমস্যাগুলো তৈরি করবে। নেক্সট কি করতে পারে, ডায়রিয়া। অতিরিক্ত ফাইবার যদি বডিতে আসে তাহলে সেটা বডি থেকে বেরিয়ে যেতে চেষ্টা করবে, যার ফলে ডায়রিয়ার প্রবলেম দেখা যাবে। নেক্সট কি, মাইক্রোনিউট্রিয়েন্টসের ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। মাইক্রোনিউট্রিয়েন্টসের ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? ভাইটামিন এবং মিনারেলস। এরা ওয়াটার সলিউবল হয়। ভাইটামিনস এর মধ্যে অনেক ভাইটামিনস ওয়াটার সলিউবল এবং তার সাথে রয়েছে আমার মিনারেলস গুলো। এই যে ওয়াটার সলিউবল যে নিউট্রিয়েন্টস গুলো থাকে তারাও কিন্তু অ্যাবজর্ব হতে পারে না, বডিতে প্রপারলি ইউটিলাইজ হতে পারে না, এবং ফাইবার যখন শরীর থেকে বেরোচ্ছে তার সাথে সাথে এই মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো শরীর থেকে বেরিয়ে যায়। এটা একটা কমপ্লিকেশনস কিন্তু ফাইবারের ক্ষেত্রে দেখা যায়। তাহলে যদি ফাইবারের ডিসঅ্যাডভান্টেজ থাকে তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে ইনিশিয়ালি আমরা ফাইবার বা ইন জেনারেল বলছি, ইন জেনারেল ফাইবারটা আমরা কতটা রাখবো আমাদের সারাদিনের ডায়েটের মধ্যে। একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের জন্য যদি একটা হেলদি ফাইবার অ্যামাউন্ট আমরা ধরি, দ্যাট শুড বি 30 গ্রাম পার ডে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা আমাদেরকে মেনটেন করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের রেগুলার যে ফাংশনস গুলো, বডি ফাংশনস গুলো সেগুলোকে মেনটেন করতে পারবো। বাট প্রবলেম হয় কি, আমাদের যে রেগুলার ডায়েটটা থাকে সেই ডায়েটে কিন্তু এই অ্যামাউন্ট অফ ফাইবারটা আসে না।
তার থেকে অনেক কম আসে। অনেক সার্ভেতেও দেখা গেছে, আমরা যখন মানে তাদের ফাইবার কন্টেন্টটা যদি কাউন্ট করা হয়, দেখা যায় যে 10 গ্রাম 15 গ্রাম ম্যাক্সিমাম হয়তো আমাদের ডায়েটের মধ্যে ফাইবার থাকে, যে কারণে আমাদের ডে বাই ডে কিন্তু কমপ্লিকেশনস গুলো বাড়তে থাকছে। ফাইবার যে শুধুমাত্র ডায়াবেটিস আর কোলেস্ট্রলকে কন্ট্রোল করছে তা তো নয়, যদি বডি প্রপারলি ডিটক্সিফাই না হয় তাহলে অনেক রোগ আমাদের কিন্তু এট এ টাইম হিট করবে। সেটা থাইরয়েড হতে পারে, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, সেটা ফ্যাটি লিভার হতে পারে, প্রচুর প্রচুর রোগ কিন্তু আসতে পারে। তাহলে সেই জায়গাটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে ডেইলি রুটিনে কিন্তু এই অ্যামাউন্ট অফ ফাইবারটা নিতে হবে। এবার যখন আমরা এই অ্যামাউন্ট অফ ফাইবারটা নেব, এমন কি কি খাবার রয়েছে যেখান থেকে মোটামুটি ভাবে আমরা এই 30 গ্রাম ফাইবারটা প্রতিদিন সাপ্লাই করতে পারবো, তার একটা চার্ট এখানে দেওয়া রয়েছে যেখান থেকে আমরা ফাইবার কন্টেন্টটা বুঝতে পারবো। যেরকম আমি যদি একটা কলা, একটা মিডিয়াম সাইজ কলা নিই, তাহলে সেখান থেকে আমি সারাদিনে অ্যাপ্রক্সিমেটলি 3 গ্রাম ফাইবার পাবো। তাহলে এইভাবে যদি আমরা এই চার্টটাকেও ফলো করি, এরপরে আমরা আরো জানবো আরো কিভাবে ফাইবার ক্যালকুলেশন করা যায়। ইনিশিয়ালি আমরা যদি এখন এই চার্টটাকেও ফলো করি, তাতেও কিন্তু আমরা আমাদের ডেইলি রুটিনে ফাইবারের যে ডেফিসিয়েন্সিটা হচ্ছে সেটাকে কভার আপ করতে পারবো। ওকে, কারোর কোনো প্রশ্ন এটাতে? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলুন। ম্যাডাম এই যে 30 গ্রাম পার ডে ফাইবার, এটা কি সব লাইফস্টাইলের জন্য সেম? মানে ধরুন কেউ অ্যাথলেট আর কেউ ধরুন এমনি নর্মাল কাজকর্ম করে, আর সব বয়সের জন্য কি এক? সেম। ধরুন কারো বয়স 5 বছর, সেও কি 30 গ্রাম পাবে? না, আমি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল বলেছি। অ্যাডাল্টের জন্য এই রেঞ্জটা, ঠিক আছে? একদম বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এইটা নয়, অবশ্যই সেখানে ফাইবার কন্টেন্টটা কম হবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে 10-15 গ্রাম মতন ফাইবার দিতে পারি, এবং ওটা এজ ওয়াইজ ডিপেন্ড করে। সেটা আমরা যখন পড়বো, চাইল্ডহুড ম্যানেজমেন্ট যখন পড়বো, তখন আমরা প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এর ব্যাপারে এটা জানতে পারবো। এখন যেটা বলা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে অ্যাডাল্টের জন্য। হ্যাঁ, এবার ম্যাম ম্যাম তাহলে যারা ধরুন অ্যাথলেট বা যারা ধরুন রেসলার, তারা তো প্রচুর পরিমাণে হচ্ছে খাবার খায়, তাহলে তো ফাইবার তাদের 30 গ্রামের থেকে বেশি আসবে। আসুক, কোনো অসুবিধা নেই, কারণ যতটা ফাইবার আসছে তার সাথে সাথে তাদের তো বডি মুভমেন্টটাও সেরকমই হচ্ছে না, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। হ্যালো ম্যাডাম, ওই যে 30 গ্রাম দিয়ে ফাইবার নিতে হবে, সেটা কি একই ফল থেকে নিতে হবে না ডিফারেন্ট ফল হতে পারে? ডিফারেন্ট ফুড আইটেমস, একটা ফলে আপনি কখনোই 30 গ্রাম ফাইবার পাবেন না। সেই কারণে ওই ফুড কম্বিনেশনস গুলো দেওয়া, এগুলোর মধ্যে আপনি নেবেন সারাদিনে। টোটাল যদি আমরা এই সমস্ত কিছুকে কম্বাইন করি, তবেই আমরা 30 গ্রাম পাবো। এবার এটাকে দেখতে গেলে দেখা যাবে যে এই এতগুলো ফুড কিন্তু আমরা সারাদিনে কেউ খাই না, যার কারণে কিন্তু আমাদের ফাইবার ডেফিসিয়েন্সিটা হচ্ছে। ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে। ম্যাডাম বলছি, কমন ফলের মধ্যে ওই ফাইবারের পরিমাণটা বলে দিলে ভালো হয়। যেমন কলাতে 3 গ্রাম, তাহলে আপেলে কত পাবো বা লেবুতে কত পাবো, এরকম যদি একটু বলে দেন ভালো হয়। একটা সোজা হিসাব বলে দিচ্ছি, যেই ফলটাই খাচ্ছেন, ঠিক আছে, প্রত্যেকটা ফলের জন্য তো এইভাবে মানে বলার তো সম্ভব না। আপনারা নর্মালি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে ধরুন অ্যাপেল নিউট্রি ভ্যালু বলে সার্চ করলে সেখানে যে চার্টটা দেয় একটা, ঠিক আছে, সেখানে ফাইবারের দেওয়া থাকে এবং সেটা অ্যাপ্রক্সিমেটলি 100 গ্রামস এর উপরেই দেওয়া থাকে। আপনি যতটা পরিমাণে নিচ্ছেন সেই পরিমাণের উপরে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। যে কোনো বা নর্মালি ফাইবার কন্টেন্ট, অ্যাপেলের ফাইবার কন্টেন্ট, বা ধরুন আপনি একটা পমিগ্রানেটের ফাইবার কন্টেন্ট বলে সার্চ করলেও একটা চার্ট আসবে, সেই চার্টের মধ্যে ফাইবার কন্টেন্ট দেওয়া থাকে। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। বলুন। বলছি যে এটা ইনসলিউবল ফাইবার, তাই তো? সলিউবল এন্ড ইনসলিউবল, সলিউবল এন্ড ইনসলিউবল মিলিয়ে বোথ আমাদের 30 গ্রামস নিতে হবে। কারণ আপনি সবকিছু থেকে স্পেসিফাই করতে পারবেন না, বিকজ ফ্রুটস এর মধ্যে যেরকম সলিউবল ফাইবার থাকে, আবার ইনসলিউবল ফাইবার থাকে।
স্পেশালি আমরা ভেজিটেবলস এর মধ্যে ইনসলিউবল ফাইবারটাই দেখে থাকি, সেখানে সলিউবল ফাইবার প্রায় থাকে না বললেই চলে। বাট ফ্রুটস বা হোল গ্রেনস এগুলোর মধ্যে কিন্তু সলিউবল আর ইনসলিউবল দুটোই থাকে, সেই জন্য আমরা টোটাল কন্টেন্টটা ধরবো, সলিউবল দুটো একসঙ্গে ফাইবারটা আমার ডাইরেক্ট, বডিতে কাজ করবে। ম্যাডাম সলিউবল ফাইবারটা ডাইরেক্ট তো রক্তে চলে যাচ্ছে, হুম তাই তো? হ্যাঁ, হুম হুম তাহলে সেটা তো ডাইজেস্টিভ ট্র্যাকের মল বহিষ্করণে সাহায্য করছে কি? না, হ্যাঁ, ওটা সেটা তো insoluble? করবে, কারণ ওই জেল ফরম্যাটটা জেল ফরমেশনে হেল্প করবে। পুরোটা তো আমাদের ব্লাড স্ট্রিমে আসবে না, কিছুটা যাবে আমাদের লার্জ ইন্টেস্টাইনে। দেখবেন যদি একটা উদাহরণ দিই, ধরুন ইসবগুলকে যদি আমরা জলের মধ্যে গুলে রেখে দিই তাহলে একটা থকথকে জেলের মতন তৈরি হয়। তো সেটা হচ্ছে কাইন্ড অফ ওই সলিউবল ফাইবারের মতো। আমাদের বডিতে লার্জ ইন্টেস্টাইনে এই সলিউবল ফাইবার গুলো ওরকম একটা জেল তৈরি করে, যার ফলে ওই যে পাসিংটা ওটা যাতে ইজি হয়ে যায়, এবং কিছুটা যাচ্ছে আমাদের ব্লাড স্ট্রিমে, যেখান থেকে কোলেস্টেরল বা ব্লাড গ্লুকোজ লেভেলের অ্যাবজর্পশনটাকে কম করতে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, হুম, এই ফাইবারের সাথে রিলেটেড হচ্ছে এই প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক। প্রোবায়োটিক আর প্রিবায়োটিক এই কথাটাও হয়তো আমরা খুব শুনি, ইউজুয়ালি আমরা শুনেছি, বাট জিনিসটা কি? প্রো বা প্রি, প্রি কথাটার মানে হচ্ছে বিফোর, ঠিক আছে? একটা হচ্ছে প্রোবায়োটিক, আরেকটা হচ্ছে প্রিবায়োটিক। এইখানে প্রো মানে হচ্ছে আফটার, ওকে, প্রো কথাটার মানে, এন্ড প্রি মানে হচ্ছে বিফোর। এবং বায়োটিক কামস ফ্রম ব্যাকটেরিয়া। তাই প্রোবায়োটিক মানে যখন এমন কোনো খাবার নিচ্ছি যেখানে অলরেডি ব্যাকটেরিয়া রয়েছে, লাইভ ব্যাকটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক মানে ব্যাকটেরিয়াল গ্রোথের আগের স্টেজ, অর্থাৎ এমন কোনো খাবার যারা আমার বডিতে, আমার গাট হেলথে গিয়ে বা আমার গাট সিস্টেমে গিয়ে যে ব্যাকটেরিয়া গুলো অলরেডি রয়েছে তাদেরকে ফুড প্রোভাইড করবে, তারা হচ্ছে এই প্রিবায়োটিক। প্রিবায়োটিক গুলো আমরা কোনগুলোকে বলবো? যা কিছু ফ্রুটস বা ভেজিটেবলস রয়েছে এই সবগুলো একটা প্রিবায়োটিকের মতন কাজ করে। তার যে ফাইবার কন্টেন্টটা রয়েছে সেটা আমাদের বডিতে গিয়ে ব্যাকটেরিয়াল ফরমেশনে হেল্প করে। আর প্রোবায়োটিক হচ্ছে ফার্মেন্টেড ফুড, যার মধ্যে অলরেডি ব্যাকটেরিয়া রয়েছে, যেরকম টক দই, ঘরে পাতা যে টক দই, বা হয়তো পান্তা ভাত, বা আপনাদের সাউথ ইন্ডিয়ান ফুডের যে ব্যাটার গুলো বানানো হচ্ছে, ইডলি ধোসার যে ব্যাটার গুলো বানানো হচ্ছে, এই সমস্তটা হচ্ছে প্রোবায়োটিক, কারণ তার মধ্যে অলরেডি ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে। পান্তা ভাত মানে পান্তা ভাতের জলটাও, সেটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সেলেন্ট প্রোবায়োটিক। এই যে দুটো, এই যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক, এদেরও আমার বডিতে মেজর ফাংশন হচ্ছে ডাইজেশন। ডাইজেশনটাকে ভালো করছে, ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে হেল্প করে এই প্রো অ্যান্ড প্রিবায়োটিক। স্পেশালি প্রোবায়োটিক আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করে। এছাড়াও প্রোবায়োটিকের আরো কিছু কাজ রয়েছে, যেরকম আমাদের বডির মধ্যে এই যে গুড ব্যাকটেরিয়া গুলো, আমি যখন প্রোবায়োটিক নিচ্ছি তারা অলরেডি আমি ব্যাকটেরিয়া ইনটেক করছি, এই ব্যাকটেরিয়া গুলো আমার যে গাট হেলথটা রয়েছে সেই গাট সিস্টেমের যে দেওয়ালগুলোতে একটা সুন্দর মিউকোসাল লাইনিং তৈরি করবে, যার ফলে ইনফেকশন হওয়ার চান্সটাকে কম করতে হেল্প করবে, আলটিমেটলি আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে হেল্প করে। এবং যদি প্রিবায়োটিকের কাছে আসি, তাহলে প্রিবায়োটিক কি কাজ করছে? আমাদের বডির মধ্যে এই যে সুন্দর লাইনিংটা তৈরি হয়েছে সেই লাইনটাকে মেনটেন করতে হেল্প করবে প্রিবায়োটিক। এখানে কিছু ফুড সোর্সেস রয়েছে যার মধ্যে আমরা কিসেতে আমরা প্রোবায়োটিক এবং তার মধ্যে আমরা প্রিবায়োটিক পাই।
সেই একটা ফুড সোর্সেসও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, ফাইবারের কাজ that we have already discussed। এরপরে নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের ডাইজেশন। ডাইজেশন নিয়ে বলার আগে আমাদের জানতে হবে যে কার্বোহাইড্রেট যদি ডেফিসিয়েন্ট হয় আর কার্বোহাইড্রেট যদি এক্সেস হয়ে যায় তাহলে আমাদের বডিতে কি প্রবলেম হবে। তারপরে আমরা ডাইজেশনের পার্টটা কভার করব। যদি কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি তৈরি হয় তখন আমাদের বডিতে একটা রোগ হয় যার নাম হচ্ছে কিটোসিস। ওকে, এই কিটোসিসটা কি? বডিতে টক্সিন ফরমেশন বেড়ে যায়। যখন কার্বোহাইড্রেট নেই কিন্তু আমার বডির এনার্জি প্রয়োজন এবং আমি প্রপারলি প্রোটিনটাও নিচ্ছি না, তো বডিতে প্রোটিন তো স্টোর থাকছে না, কার্বোহাইড্রেটটাই স্টোর থাকে কি হিসেবে? স্টোর থাকে ফ্যাট হিসেবে, অর্থাৎ ফ্যাট থেকে আমি এনার্জিটা পাবো। তো বডি যখন দেখছে আমার কার্বোহাইড্রেট সে পাচ্ছে না, গ্লুকোজ পাচ্ছে না, তখন গ্লুকোজ থেকে তো আমি পাচ্ছিলাম 4 কিলো ক্যালোরি, ফ্যাট থেকে আমি পাচ্ছি 9। তো বডি দেখবে যে ইনস্ট্যান্টলি আমার এনার্জি অনেকটা দরকার, তখন ফ্যাটের ভাঙনটা শুরু হবে। ফ্যাট তখন কিন্তু আনকন্ট্রোলড ওয়েতে ভাঙতে থাকবে। আমার বডিতে যে ফ্যাটটা রয়েছে কিছুক্ষণ অবধি সেটা ঠিক আছে, আমার বডিতে যে স্টোরড ফ্যাট রয়েছে সেটা ভাঙলো, তার থেকে এনার্জি দিল, ঠিক আছে, কিন্তু তার যদি অতিরিক্ত ভাঙন শুরু হয়ে যায় তখন ফ্যাটের হয় বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন হতে থাকে। এই যে বিটা পজিশনে যখন অক্সিডেশন হচ্ছে তখনই কিন্তু ও টক্সিনস প্রডিউস করছে। সেই টক্সিন গুলো কি কি? সেই টক্সিন গুলোর নাম হচ্ছে কিটোন বডি। সেই টক্সিন গুলোকে আমরা একসাথে বলি কিটোন বডি বা কিটোন বডিজ। কি কি টক্সিন থাকে? অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড এবং বিউটাইরেট, আলফা কিটো বিউটাইরেট বা বিউটাইরিক অ্যাসিড। এই টক্সিনস গুলো, এই 3টে টক্সিন তৈরি হয় যাদেরকে আমরা একসঙ্গে বলে থাকি কিটোন বডি। এই 3টে টক্সিন কি করছে? গিয়ে আমার কিডনির উপরে প্রেসার ক্রিয়েট করছে, যার ফলে কিডনি ফেলিওর হওয়ার চান্সটা বেড়ে যায়। যখন এই অতিরিক্ত টক্সিন আমার কিডনি দিয়ে বেরোতে শুরু করে, বা কিডনি না, রাদার কিডনি তো ইউরিন ফর্মেশন করছে, তো যখন ইউরিনের মাধ্যমে বেরোতে শুরু করে তখন এই কিটোসিস রোগটাকে আমরা বলবো কিটোনিউরিয়া। কিটোন বডি যখন ইউরিয়া অর্থাৎ ইউরিন দিয়ে বেরোচ্ছে সেই অবস্থাটাকে বলা হয় কিটোনিউরিয়া। এবং এই কিটোন বডি গুলো যখন আমার ব্লাডে এসে অ্যাকুমুলেট করছে তখন আমি তাকে বলবো কিটোনেমিয়া। এই দুটো সমস্যা তৈরি করছে যদি আমার কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হয়। এটা খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন, যার কারণে কিন্তু কিডনি পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। সেই কারণে আমরা কখনোই কার্বোহাইড্রেটকে পুরোপুরি অফ করতে পারবো না। সেই জন্যই আমাদের কার্বোহাইড্রেট আমাদের ডেইলি রুটিনের মধ্যে মিনিমাম 50 থেকে ম্যাক্সিমাম 70% অফ দ্য টোটাল ক্যালোরি রাখতে হয়। ওকে, এইটা বোঝা গেছে? এটাতে কারোর কোনো ডাউট, কারোর কোনো প্রশ্ন নাই তো এটাতে? ওকে, এই কিটোন বডি ফরমেশন ছাড়াও, মানে যদি কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হয় তাহলে কিটোসিস ছাড়াও আরো যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আন্ডার নিউট্রিশন। অর্থাৎ বডি ওয়েটটা কমতে থাকে, আন্ডার নিউট্রিশন হতে থাকে তখন।
ঠিক আছে, এটা হচ্ছে ডেফিসিয়েন্সি। এবার যদি এক্সেস হয়ে যায় বডিতে, কার্বোহাইড্রেট যখন এক্সেস হয়ে যাচ্ছে, তার মানে সেটা ফ্যাটে কনভার্সন হবে, তার ফলে কি হবে? টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, দেন হচ্ছে ওভারওয়েট, নেক্সট ওবেসিটি, এই প্রবলেম গুলো আসবে। এবার টাইপ 2 ডায়াবেটিস উইল লিড টু হাই বিপি and high cholesterol, এই প্রবলেম গুলো তৈরি করতে পারে যখন কার্বোহাইড্রেট আমি এক্সেস কনজিউম করছি। ওকে, এইটুকু বোঝা গেছে? ডেফিসিয়েন্সি এন্ড এক্সেস কনজাম্পশন বোঝা গেছে সবার? কোনো প্রশ্ন এটাতে? আচ্ছা, কোনো প্রশ্ন নেই তো? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, বলুন। ম্যাডাম, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কিটোসিস, হুম। এটা যদি উপোস করে থাকে সেক্ষেত্রে কি তার হতে পারে? না, যদি কেউ একদিন উপোস করছে সেখানে হয় না। যদি এক্সট্রিম স্টারভেশন করছে, হ্যাঁ, মানে উপোস করে থাকাটাকে আমরা ইউজুয়ালি ফাস্টিং বলি। স্টারভেশন যদি হয়ে যায়, মানে অনশন করছে দিনের পর দিন, তখন কিন্তু তার কিটোসিস হওয়ার চান্সটা থাকে। যখন বডির মধ্যে যে স্টোরড ফ্যাটটা রয়েছে সেটা ভেঙে যাওয়ার পরে, এরপরে এক্সেসিভ হারে যে প্রয়োজনীয় ফ্যাট গুলো সেটা যখন ভাঙতে শুরু করে, তখন কিন্তু তার হবে কিটোসিসের সম্ভাবনা থাকে। তবে একদিন উপোস করে থাকলে সেটাতে হয় না। আচ্ছা ম্যাডাম, আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের বলা হয় যে ফলের জুস না খেতে, ফল ডিরেক্ট খেতে, যাতে ফাইবারটা পাই। কিন্তু যে কিছু কিছু জিনিস, যেমন ধরুন লেবু, মৌসুম্বি লেবু, আমরা এমনি ফাইবার রসটাই খেয়ে নিই। যদি আমরা রস করে খাই, ডাইরেক্ট যদি খাই, না, ওটা যতটা সম্ভব দেখুন, যদি মুসম্বি লেবুর কথাই বলছেন, এবার আমরা যখন খোলাটা ছাড়িয়ে দিচ্ছি, পিছনের যে সাদা লেয়ারটা থাকে, সাদা লেয়ারটা আমরা পুরোটা খেতে পারি। নিয়ে ফেলে দেবো না, যতটা সম্ভব আমরা চেষ্টা করবো ওটাকে পুরোটা চিবিয়ে খেয়ে নেওয়ার। বিকজ যেটা আপনি গিলে খেয়ে নিলেন, কারণ ওটা আপনার গিলতে কোনো কষ্ট নেই, তো যেটা আপনি গিলে খেয়ে নিলেন, ও এবার ঘরে মানে আমাদের বডির ভেতরে গিয়ে কি কাজ করবে, আমার শরীরের মধ্যে যেখানে যা এরকম নোংরা পড়ে রয়েছে সেটাকে ও ছাঁকনির মতন বের করে দিতে পারবে, যার ফলে আমরা ওটা চিবিয়ে খাবো, গোটাটা চিবিয়ে খাবো, খোলাটা অবশ্যই সবুজ খোলাটা ফেলে দিই। ঠিক আছে? আর ফলের জুস, সেটা সমস্ত ফলের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো ফলেরই আমরা জুস হিসাবে নেব না, পুরোটাই আমরা গোটা হিসাবে খাবো। আর কোনো প্রশ্ন? বলুন। ম্যাম বলছিলাম, আমরা তো আমাদের 30 দিন ধরুন ফাস্টিং করতে হয় রমজান মাসে, তো ওটা যখন করি তখন যদি এটা হয়, তো এটা না হওয়ার জন্য কি তখন করতে হবে না, তখন হবে না। কারণ কি, প্রথমত প্রত্যেকটা মানে কাস্টেরই তো যে বিষয়গুলো থাকে না, সেটা খুব মানে সাইন্টিফিকও থাকে। কারণ আপনাদের ক্ষেত্রে কি হয়, আপনারা সারা বছর ধরে ধরুন অ্যানিমাল প্রোটিন এর উপরে বেশি ডিপেন্ডেন্ট, ম্যাক্সিমাম রেড মিট বা চিকেন এখন অনেকে খায়, বাট ম্যাক্সিমাম আমরা অ্যানিমাল প্রোটিনের মধ্যে রেড মিটের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকি, অনেক বেশি স্পাইসি ফুড খাওয়া হয়, এবং সেইটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু এই ফাস্টিংটা থাকে। ঠিক আছে? এবার আপনাদের কি মানে পুরো কমপ্লিট ফাস্টিং থাকে, নাকি মাঝখানে জল বা ফল এগুলো খাওয়া হয়, সেটা আমার ঠিক জানা নেই। পুরো সারাদিন ফাস্টিং। মানে এই 30 দিনের মধ্যে কিছু খাওয়া হয় না? না, দিনের বেলা কিছু খাওয়া হয় না, সন্ধ্যার পরে। হ্যাঁ, মানে কি কি খাওয়া হয় তারপরে? মানে তারপরে ধরুন ওই ফল দিয়েই শুরু, ছোলা ফল। এক্স্যাক্টলি, ওই জন্যই জানতে চাইছিলাম। কারণ এই যে ধরুন আপনারা এই যে ফাস্টিংটা করছেন, এর সাইন্টিফিক ওয়েটা কি, যখন আপনার বডিতে ফ্যাট ভাঙছে, ঠিক আছে, যে এক্সেস
স্টোর যেগুলো রয়েছে সেগুলো ইউটিলাইজ হচ্ছে। অ্যান্ড নেক্সট কি হচ্ছে, আপনি যখন ফল নিচ্ছেন বা আপনি ধরুন কোনো স্প্রাউটস নিচ্ছেন বা এই পালস নিচ্ছেন, তাতে কি হচ্ছে, ফল অনেক তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাচ্ছে, প্লাস আপনার যে কার্বোহাইড্রেটটা, যে গ্লুকোজটা ল্যাকিং ছিল সেটাও ফুলফিল করে দিচ্ছে। সেই কারণেই ফল নিতে বলা হয়। তো সেটা ফুলফিল যেরকম করছে, প্লাস আমার ফাইবার কন্টেন্টটাও ফুলফিল করে দিচ্ছে। এবং আমরা যখন আরো অন্যান্য কোনো স্প্রাউটস নিচ্ছি বা পালসেস নিচ্ছি, সেখান থেকে আমার বডি তার প্রয়োজনীয় প্রোটিনটাকেও নিতে পারছে, যে কারণে ওইখানে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, হ্যাঁ ম্যাম একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ, বলছিলাম বলুন। আমরা সারা বছরই ধরুন সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে আমরা খেয়ে নিই, পরের দিন সকালে আবার 7টা থেকে 8টার দিকে খাই। তো এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? মানে আমরা কোনো সূর্য সমস্যা ডোবার নেই। আগেই খাওয়াটা শেষ করি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, এবারে তাহলে আমরা ফাইনালি দেখে নেব কার্বোহাইড্রেটের ডাইজেশনটা। কেন এই ডাইজেশনটা দরকার? বিকজ এই যে আমরা বারবার করে বলি না যে খাবার খুব ভালোভাবে চিবিয়ে খেতে হবে, হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে খাবার খাওয়া উচিত নয়। এর কারণটা কি? কারণ আমরা খাবারটাকে যত ভালোভাবে চিবিয়ে খাবো, তত সেটা আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করবে। হিউম্যান বডি পড়ার সময় বলেছিলাম যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেই পোর্শনটা আমরা এই ডাইজেশনের টাইমে পড়বো। আচ্ছা, কেউ আনমিউট রয়েছে, একটু প্লিজ মিউটে রাখবেন। কে রয়েছেন তাহলে বুঝতে পারছি না, একটু মিউট করে দেবেন। তো এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা, এই ডাইজেস্টিভ সিস্টেমটা কি কি দিয়ে তৈরি? প্রথমত আমাদের শুরু হয় মাউথ ক্যাভিটি থেকে। মাউথ ক্যাভিটি, তারপরে আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমটা আসে এই জায়গায়। ঠিক আছে, মাউথ ক্যাভিটি বা মুখগহ্বর, দেন আসছে ফ্যারিংস বা যেটাকে আমরা বলি গলগিল, তারপরে আসে আমাদের গ্রাসনালী বা ফুড পাইপ বা ইসোফেগাস। ঠিক আছে, এই যে লম্বা রাস্তাটা, এটা হচ্ছে ইসোফেগাস। এই যে এই পুরো লম্বা রাস্তাটা, এটা ইসোফেগাস। তারপরে আসে আমাদের স্টামাক বা পাকস্থলী, যেটাকে আমরা বলি যে পেট। পেট বলি আমরা কি বলি? পেট ভরে গেছে। তো ভরে গেছে মিনস এই স্টামাকটা ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, স্টামাকের পরে থাকে আমার এইখানে এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। এই যে লাইনিংটা, মানে স্টামাক থেকে যখন স্মল ইন্টেস্টাইনে আসছে, এখানে আবার 3টে পার্ট থাকে। এখানে আবার 3টে পার্ট থাকে। প্রথমে স্টামাক থেকে যে অংশটা ইন্টেস্টাইনে শুরু হচ্ছে, একটু জুম করে দেখাই। এই যে স্টামাকের পরে যে অংশটা শুরু হচ্ছে, এটা হচ্ছে ডিওডিনাম। ঠিক আছে, ডিওডিনাম, ডিওডিনামের ঠিক পিছনের দিকেই থাকছে আমার প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আবার কার সঙ্গে যুক্ত থাকে? এই স্টামাকের পিছন দিকে থাকে লিভার। লিভারের সাথে একটা গল ব্লাডারের যে ডাক্টটা রয়েছে, অর্থাৎ পিত্তনালী, সেই গল ব্লাডারের ডাক্ট দিয়ে এই লিভারের সঙ্গে আমার প্যানক্রিয়াসটা কিন্তু কানেক্টেড। প্যানক্রিয়াসটা এবার এই ডিওডিনালের সাথে কানেক্টেড। ফাইনালি ডিওডিনামটা যখন এইভাবে চক্রাকারে আসছে, এই যে মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটা হচ্ছে জেজুনাম। এবং লাস্ট যে অংশটা, যেটা আমার এই লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্টেড, সেই লাস্ট অংশটা, স্মল ইন্টেস্টাইনের লাস্ট অংশটা হচ্ছে ইলিয়াম। এই ইলিয়াম পোর্শনে কিন্তু কোনো ডাইজেশন হয় না। যতক্ষণ পর্যন্ত ডাইজেশন চলছে বা অ্যাবজর্পশন চলছে, সেই পুরোটা ম্যাক্সিমাম জেজুনাম অব্দি চলে। ইলিয়ামের কাছে এবারে কি আসে? যেগুলো ডাইজেস্ট হলো না বা ডাইজেশনের পরে, অ্যাবজর্পশনের পরে যে বাই প্রোডাক্টস গুলো তৈরি হলো, ওয়েস্ট যেগুলো, সেগুলো চলে এলো ইলিয়ামে। ইলিয়াম থেকে এবার এটা সরাসরি যাবে আমার লার্জ ইন্টেস্টাইনে, এবং লার্জ ইন্টেস্টাইনের ক্রমসংকোচন, অর্থাৎ একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্সেশন, এইভাবে পাম্প করতে করতে এই ফুড গুলো যেগুলো ওয়েস্টেজ, সেটা পুরো এই রাস্তাটা কভার করে তারপরে গিয়ে
এই রাস্তাটা পুরোটা কভার করে গিয়ে তারপরে আমাদের অ্যানাস থেকে শরীরের বাইরে বেরিয়ে যাবে। এইটা হচ্ছে পুরোটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা প্রসেস। ওকে, এবার এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের মাউথ ক্যাভিটির কাজটা কি থাকে? Just a second. এবার এই ডাইজেস্টিভ এর মধ্যে আমাদের মাউথ ক্যাভিটির কাজটা কি? প্রথমত মাউথ ক্যাভিটির মধ্যে দুটো জিনিস আমরা পেয়ে থাকি, ঠিক আছে? সেই দুটো জিনিস কি কি? মাউথ ক্যাভিটির মধ্যে আমাদের টিথ থাকছে, আমাদের টাং থাকছে। এই দুটো একসঙ্গে আমাদের ফুডটাকে ভালো করে চিবোতে সাহায্য করছে, ঠিক আছে? দাঁত এবং জিভ আমাদের ফুডটাকে ভালো করে চিবিয়ে সেটাকে একটা মন্ডের মতন তৈরি করতে হেল্প করছে। এই মাউথ ক্যাভিটির মধ্যে থাকে লাইসোজাইম, ঠিক আছে? লাইসোজাইম যেটা কোথা থেকে সিক্রেশন হয়? সালাইভা থেকে বা লালারস থেকে। সালাইভা বা সালাইভারি জুস বলতে পারি, ঠিক আছে? এই সালাইভারি জুস থেকে সিক্রেশন হয় লাইসোজাইম, যেটার একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, অ্যান্টি মাইক্রোবিয়াল একটা প্রপার্টি থাকে, যার কারণে খাবারটাকে আমরা যত বেশি করে চিবোবো, জিভ কি করবে? খাবারটাকে এই সালাইভার সঙ্গে মিশিয়ে দিতে হেল্প করবে। খাবারটা খুব ভালোভাবে সালাইভারি জুসের সাথে মিশে যাবে, যার ফলে খাবারের মধ্যেকার যেটুকু জার্মস এসেছে সেটা কিন্তু মাউথ ক্যাভিটির মধ্যে নষ্ট হয়ে যাবে, ইনফেকশন হওয়ার চান্সটা কমিয়ে দেবে লাইসোজাইম থাকলে। আরেকটা কি থাকে? ম্যাডাম বলুন। হ্যালো ম্যাডাম, লাইসোজাইমটা কোথায় বললেন, মানে কোথায় উৎপন্ন হয় বললেন, মানে নিশ্চয় সালাইভা, আমাদের লালারস। আচ্ছা আচ্ছা, লালারসের মধ্যে থাকে। এবং এই লাইসোজাইমটা শুধুমাত্র যে খাবারটাকে ডিসইনফেক্টেন্ট করছে তা নয়, আমাদের মুখটাকেও কিন্তু সুরক্ষিত রাখছে। অর্থাৎ এই যে আমি কথা বলছি, চারপাশে তো প্রচুর জার্মস রয়েছে যারা আমার মুখের ভিতরে ঢুকছে, তো আমার লাইসোজাইমটা কি করছে? এদেরকে কিন্তু ডিস্ট্রয় করতে হেল্প করছে এবং আমার মুখটাকে প্রোটেক্টেড রাখছে। সেই জন্য আমার স্যালাইভা সিক্রেশনটা হওয়া দরকার। আচ্ছা ম্যাডাম, অনেকে মুখের মধ্যে গ্যাস হয় প্রচুর, সেটা কি কারণে? মানে খাবার ডাইজেস্টিভ কারণে হয় না? এটা ডাইজেশনের প্রবলেম, ডাইজেশনের জন্য হয়। যখন আমাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে তখন মুখ থেকে এই ফাউল স্মেলটা আসে। ওকে ওকে ওকে, আচ্ছা, এরপরে এই স্যালাইভারি জুসের মধ্যেই আমি পাচ্ছি টায়ালিন। টায়ালিন হচ্ছে একটা এনজাইম বা উৎসেচক। এই এনজাইমটা কার্বোহাইড্রেটের উপরে কাজ করে। এই টায়ালিন বলে যে এনজাইমটা, এটা কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিন বা ফ্যাটকে ডাইজেস্ট করতে পারে না। টায়ালিন কিভাবে কাজ করে? টায়ালিন কিভাবে কাজ করছে? আমরা যখন একটা বয়েল ফুড নিচ্ছি, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা রান্না করা খাবার, সেই খাবারটা যখন নিচ্ছি মিন্স দ্য বয়েল স্টার্চ, ঠিক আছে? বয়েল স্টার্চ যখন আমরা নেব, টায়ালিনের সঙ্গে আমরা খাবারটাকে ভালো করে চিবোচ্ছি। চিবানোর ফলে কি হচ্ছে? টায়ালিন ওই খাবারটার সাথে মিশছে, মিশে গিয়ে ও তখন কি করলো? সেটাকে সলিউবল স্টার্চে পরিণত করলো। উদাহরণ হিসেবে কি বলতে পারি? ভাত যখন খাবো, ভাতটা যখন আমরা খাই তখন সেটা দানা দানা থাকে, যখন চিবোচ্ছি সেটা একটা মন্ডের মতন তৈরি হয়ে গেল। ইট মিনস ইট ইজ কনভার্টেড ইনটু আ সলিউবল স্টার্চ, ঠিক আছে? সেই কারণে ভাত বা চিড়ে সেদ্ধ
যত বেশি চিবাবো সেটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। কেন লাগে? কারণ তার ডাইজেশনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তার থেকে ভাঙনটা শুরু হয়েছে, সেটা সলিউবল স্টার্চে পরিণত হলো। এই সলিউবল স্টার্চের উপরে আবারও টায়ালিন কাজ করবে, আবারও টায়ালিন কাজ করছে। সলিউবল স্টার্চ থেকে এবারে টায়ালিন কাজ করে এটাকে দুটো ভাগে ভেঙে দেয়। একটাতে তৈরি করে ম্যালটোজ, ওকে, ম্যালটোজ। আর একটা দিকে তৈরি করছে এরিথ্রোডেক্সট্রিন। এরিথ্রোডেক্সট্রিন তৈরি করছে। এবার এই যে আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে ম্যালটোজ তৈরি হলো, এর কিন্তু কোনো কাজ নেই, ম্যালটোজ কিন্তু এখন ভাঙবে না। এরিথ্রোডেক্সট্রিনটা ভাঙবে, অর্থাৎ ডেক্সট্রিনটা ভাঙে। আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে স্টার্চ এন্ড ডেক্সট্রিন ভাঙতে পারে। তাহলে এই এরিথ্রোডেক্সট্রিনটা এবারে আবার দুটো ভাগে ভাঙবে। একটা দিকে আবার ম্যালটোজ তৈরি করবে, এরিথ্রোডেক্সট্রিনটা ভেঙে গিয়ে আবার ম্যালটোজ তৈরি করবে, এবং এদিকে তৈরি করবে অ্যাড্রোডেক্সট্রিন। এই নামগুলো সবটা আমাদের যে মনে রাখতে হবে তা নয়, কিন্তু কতগুলো স্টেপে আমাদের শুধুমাত্র মুখের ভেতরেই ডাইজেশনটা চলছে সেটা বোঝানোর জন্য এটা আমাদের জেনে রাখা দরকার। এবার এই যে অ্যাক্রোডেক্সট্রিনটা তৈরি হলো, এই অ্যাক্রোডেক্সট্রিনটা এবারে অনেকগুলো ভাগে ভাঙবে। কিরকম ভাগে ভাঙছে এই দিকটাই দেখাই। অ্যাক্রোডেক্সট্রিনটা যখন ভাঙছে ও মোটামুটি ভাবে আবারও চারটে ভাগে ভেঙে যায়। একটা ভাগ হচ্ছে আইসোমল্টোজ, ওকে, আইসোমল্টোজে ভাঙছে। নেক্সট ভাঙছে ম্যালটোট্রায়োজে, নেক্সট ভাঙছে আলফা ডেক্সট্রিন, এবং তার সাথে আবারও 1 ইউনিট অফ ম্যালটোজ তৈরি করছে। তাহলে আলটিমেটলি আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে কি দেখলাম? যতগুলো স্টেপে ভাঙছে প্রত্যেকটা স্টেপে কিন্তু একটা ইউনিট করে ম্যালটোজ তৈরি হচ্ছে। এই ম্যালটোজটা কোন কার্বোহাইড্রেটের, মানে কোন ক্লাসিফিকেশনে পড়ে? ম্যালটোজটা কার্বোহাইড্রেটের কোন ক্লাসিফিকেশনে আছে ম্যালটোজ? কার মনে হচ্ছে? কারো মনে নেই? একই, তাহলে তো পড়াশোনা হচ্ছে না। পড়াশোনা না হলে তো পড়াশোনা মানে ক্লাস করে তো লাভ নেই, কোনো পড়াশোনা করতে হবে, পরের দিন থেকে পড়াশোনা করে আসতে হবে ক্লাসে। যাই হোক, ম্যালটোজটা আমার থাকছে ইউজুয়ালি ডাইস্যাকারাইডের মধ্যে, ঠিক আছে। এবার এই যে ম্যালটোজ তৈরি হলো, এত অব্দি মাউথ ক্যাভিটির মধ্যে ডাইজেশন কমপ্লিট হয়ে গেল, ওকে। এই যে মাউথ ক্যাভিটির মধ্যে টায়ালিন কাজ করছে, আমাদের মাউথ ক্যাভিটিতে যে পিএইচটা থাকে সেটা কিরকম থাকে? স্লাইটলি অ্যাসিডিক থাকে। এই স্লাইটলি অ্যাসিডিকেই কিন্তু টায়ালিন ভালো কাজ করতে পারে। যদি বেশি অ্যাসিডিক হয়ে যায় তখন টায়ালিন কাজ করতে পারে না। সেই জন্যই এই টায়ালিন যুক্ত খাবারটা, এবার খাবারটা চিবিয়ে আমি গিললাম, গিলে ফেলার পরে সে কোথায় এলো? আমার স্টামাকে এলো। স্টামাক ইজ হাইলি অ্যাসিডিক। যখন খাবারটা স্টামাকে এলো তার ফলে কি হলো? ওই যে টায়ালিনটা খাবারের সাথে মিক্স হয়ে স্টামাক পর্যন্ত এসেছিল, টায়ালিন কিন্তু আর কাজ করতে পারলো না, সে নষ্ট হয়ে গেল। তাই এবং স্টামাকেও আমাদের কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য কোনো এনজাইম থাকে না, তাই জন্য স্টামাকের মধ্যে কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হলো না। শুধুমাত্র স্টামাকে HCl সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HClটাও কিন্তু একই রকম ভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি দিচ্ছে, এবং কিছুটা পরিমাণে আমি খাবারের মধ্যে যদি সুক্রোজ নিয়ে থাকি,
সুক্রোজ কোন টাইপ কার্বোহাইড্রেটের? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, কোন টাইপে পড়ছে সুক্রোজটা? পড়াশোনা হচ্ছে না, একদম পড়াশোনা হচ্ছে না। ডাইস্যাকারাইডই পড়ছে, ডাইস্যাকারাইড। সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তো যদি আমার খাবারের মধ্যে সুক্রোজ থাকে তাহলে এই সুক্রোজটাকে ভেঙে দিয়ে একটা ইউনিট গ্লুকোজ আর একটা ইউনিট ফ্রুক্টোজ তৈরি করে এই HCl-টা, কিন্তু HCl কোনো এনজাইম নয়, তাই জন্য এক মিনিট আগে আমি বলে দিই এটা। যেহেতু HCl কোনো এনজাইম নয় তাই জন্য আমরা স্টমাকের মধ্যে কিন্তু খুব একটা কার্বোহাইড্রেটের ডাইজেশন দেখতে পাই না। ওকে, বলুন কে কি বলছিলেন? হ্যাঁ, বলছি এই যে ক্লাসগুলো হচ্ছে আমরা কোন বই থেকে এগুলো পাবো? কারণ একটা ক্লাসে মুখে কানে শুনে বা ওই বোর্ডে লেখা দেখে সবকিছু তো আমরা ব্রেনে রাখতে পারবো না, তাহলে বইটা তো পড়তে হবে। পিডিএফটা দেওয়া হয় আপনাদের, ঠিক আছে? সেই পিডিএফটা ফলো করুন এবং তার সাথে সাথে সেই কারণেই এখানে বোঝানো সবকিছু তো বইয়ের মধ্যে বা পিডিএফ এর মধ্যে থাকবে না, সেই কারণেই পরে আপনাদের রেকর্ডিং ক্লাসগুলোকে অ্যাভেলেবল করা, যাতে করে যদি এক্সট্রা কিছু ক্লাসে বোঝানো হচ্ছে সেটা আপনারা পরেও দেখতে পারেন, ঠিক আছে? ম্যাডাম গত সপ্তাহের ক্লাসগুলো এখন আপডেট হয়নি ম্যাডাম। হ্যাঁ, গত সপ্তাহের ক্লাস আপডেট হতে একটু টাইম লাগবে, হয়ে যাবে ওগুলো। আচ্ছা, এবারে স্টামাকে গেল, স্টামাকে গিয়ে এর কোনো ডাইজেশন হলো না। স্টামাক থেকে ওই পুরো জিনিসটা HCl মিশ্রিত যে একটা খাবার, সেই খাবারটা এবারে আমার চলে আসবে স্মল ইন্টেস্টাইনে। এই যে স্মল ইন্টেস্টাইনে আসার যে অবস্থাটা, আমাদের কার্বোহাইড্রেট গুলো ইউজুয়ালি যদি আমরা ভীষণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিই তাহলে সেটা ডাইজেস্ট হতে ইউজুয়ালি 9 আওয়ার্স মতন টাইম লাগে, ঠিক আছে? তার মধ্যে ম্যাক্সিমাম সময়টা কিন্তু আমাদের এই স্মল ইন্টেস্টাইনেই লাগে, প্রায় 5 থেকে 6 ঘন্টা এই স্মল ইন্টেস্টাইনেই খাবারটা থাকে। ওকে, এবার এই স্মল ইন্টেস্টাইনে যখন আসছে, এই আসার পথে আমি প্রথমেই বললাম যে যখন স্মল ইন্টেস্টাইনে আসবে, স্মল ইন্টেস্টাইনের যে ফার্স্ট লেয়ারটা রয়েছে, ফার্স্ট যে পার্টটা ডিওডিনাম, এই ডিওডিনামের সাথে আমার প্যানক্রিয়াসটা কিন্তু যুক্ত থাকে। এই প্যানক্রিয়াসে তখন কিছুটা এনজাইম ওই আমার যে কার্বোহাইড্রেটটা রয়েছে সেটাকে ডাইজেস্ট করতে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? প্যানক্রিয়াসের মধ্যে যে এনজাইমটা থাকে সেইটাকে বলা হয় প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। ঠিক আছে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। অ্যামাইলেজ, এই যে অ্যামাইলেজ মানে হচ্ছে যারা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারে সেই এনজাইম গুলোকে আমরা অ্যামাইলেজ বলবো। এবার যেহেতু প্যানক্রিয়াসের এনজাইমটা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করছে তাই জন্য একে আমরা বলছি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটা কি করছে? যে বয়েলড স্টার্চ রয়েছে, অর্থাৎ কিছুটা হয়তো সেটা কখনো আমার মাউথ ক্যাভিটিতে ডাইজেস্ট হয়নি, সেই বয়েলড স্টার্চ এবং ডেক্সট্রিন এই দুটোকেই একসঙ্গে ভাঙতে পারে এবং ভেঙে ম্যালটোজে পরিণত করে। ঠিক আছে, ম্যালটোজে পরিণত করে দিল এবং এখান অব্দি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের কাজ শেষ, আর কোনো কাজ নেই। এবার বিষয়টা হচ্ছে এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটা কিন্তু সবসময় থাকে না আমাদের বডিতে, স্পেশালি একদম ছোট বাচ্চাদের এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ থাকে না। বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি 6 মাসের পর, মানে 5-6 মাস পর থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটা তৈরি হতে শুরু করে, সিক্রেট হতে শুরু করে। সেই জন্য বাচ্চাদের এই যে মুখে ভাতের যে অনুষ্ঠান সেটা কখন হয়? 6 মাসের পরে। তখন তাদের ভাত দেওয়া হয় বা এই ধরনের সলিড ফুড, কার্বোহাইড্রেট জাতীয় ফুড দেওয়া হয়, যাতে করে তার বডি সেটাকে প্রপারলি ডাইজেস্ট করতে পারে। তার আগে যেহেতু একটা এনজাইম থাকে না, তাই তার কোনো ডাইজেশনের ইস্যু আসলেও আসতে পারে। ঠিক আছে, এবার প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের কাজ শেষ হয়ে গেল। লাস্টলি যেটা হবে সেটা হচ্ছে
লাস্টলি যেই কাজটা করবে সেটা হচ্ছে মল্টেজ বা ম্যালটেজ। যে কোনো এনজাইমের শেষে এজ কথাটা থাকবে, এবং তার যে সাবস্ট্রেটটা অর্থাৎ যেটার উপরে এনজাইমটা কাজ করছে তার শেষে ওজ কথাটা থাকবে, OSE। তাহলে এইটা হচ্ছে সাবস্ট্রেট, এই যে ম্যালটোজ এটা সাবস্ট্রেট, এর শেষে ওজ আছে। এটাকে কে ভাঙবে? ম্যালটেজ। ঠিক আছে, ম্যালটেজ এটা কিন্তু প্যানক্রিয়াসেই চলছে। ম্যালটেজ এটাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে ও তৈরি করবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আগের দিনই বলেছিলাম ম্যালটেজ ভেঙে গিয়ে দুটো মলিকিউল গ্লুকোজ তৈরি হয়। তো ম্যালটোজটা ভেঙে এবারে গ্লুকোজ প্লাস গ্লুকোজ তৈরি করে। তাহলে প্যানক্রিয়াসে আমি দুটো এনজাইম পেলাম, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, আরেকটা হচ্ছে ম্যালটেজ। গ্লুকোজে পরিণত করে দিল, একটা ডাইজেশনের কিছুটা পার্ট কমপ্লিট হয়ে গেল। বাকিটা এবার যে এই স্মল ইন্টেস্টাইনে রয়েছে সেখানে এবারে বাকি কাজগুলো শুরু হবে। কি শুরু হচ্ছে? কি কি এনজাইম কিভাবে কাজ করছে? যেটুকু স্টার্চ রয়েছে সেই স্টার্চটা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজে তো ম্যালটোজে ভেঙে গেল। এছাড়াও যে ল্যাকটোজটা খেয়েছি, যদি কেউ দুধ খেয়ে থাকে তাহলে ল্যাকটোজটা ল্যাকটেজ এনজাইম দিয়ে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হবে। এটা আমরা আগের দিন যখন কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়েছি তখন জেনেছি যে এই স্যাকারাইড গুলোকে ভাঙলে কি কি পাই। সুক্রোজ আমার এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে ইন্টেস্টাইনাল জুস বলি এই এনজাইম গুলোকে একসঙ্গে। সেই ইন্টেস্টাইনাল জুসের মধ্যে কি রয়েছে? সুক্রেজ। সে এটাকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভেঙে দিচ্ছে। ভেরি গুড। এখানেও কিন্তু এই ম্যালটোজ থাকে, মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যেও ম্যালটেজ থাকে, যেটা ম্যালটোজকে দুটো মলিকিউল গ্লুকোজে ভেঙে দিল। এছাড়াও এই যে তৈরি হয়েছিল না, একদম প্রথমে মাউথ ক্যাভিটিতে পড়েছিলাম যে আইসোমল্টেজ তৈরি হয়েছে, মল্টোজ তৈরি হয়েছে বা কিছুটা ডেক্সট্রিন তৈরি হয়েছে, এই যে পুরো বিষয়গুলো এগুলোকে ভাঙে হচ্ছে কোনটা দেখাই, এই বিষয়গুলোকে ভাঙে আলফা ডেক্সট্রিনেজ বা অ্যামাইলেজ। এরাও ভেঙে দিয়ে এগুলোকে গ্লুকোজে পরিণত করে, দুটো মলিকিউল অফ গ্লুকোজে কনভার্ট করে, এবং আলটিমেটলি গিয়ে আমাদের এই স্মল ইন্টেস্টাইনের মধ্যেই কিন্তু পুরো কমপ্লিট ডাইজেশন হচ্ছে। এবং ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গ্লুকোজ পাচ্ছি। যদি কেউ ফল খেয়ে থাকে তাহলে ফ্রুক্টোজ পাচ্ছি, যদি কেউ দুধ খেয়ে থাকে তাহলে গ্যালাক্টোজ পাচ্ছি, যদি ফল আর দুধ কোনোটাই না খাওয়া হয় তাহলে গ্লুকোজটাই শুধু পাচ্ছি। এবারে এই গ্লুকোজটা কি হবে? আমার স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হবে। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন থেকে যখন অ্যাবজর্ব হচ্ছে তখন কিভাবে অ্যাবজর্ব হচ্ছে? আমার প্যানক্রিয়াসই ইনসুলিন হরমোন সিক্রিশন করবে। এই ইনসুলিন হরমোন যখন প্যানক্রিয়াস থেকে সিক্রিশন হচ্ছে, গ্লুকোজটা অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে গেছে, ইনসুলিন হরমোন এবারে ব্লাড থেকে গ্লুকোজকে নেবে, নিয়ে ও সোজা চলে যাবে, আচ্ছা ব্লাড থেকে নিচ্ছে, নিয়ে সোজা চলে যাবে আমার সেলের মধ্যে। সেলের মধ্যে গ্লুকোজকে রাখলো, সেল এবারে গ্লুকোজ থেকে এনার্জি প্রডিউস করলো। যেটুকু গ্লুকোজ সেলেতে পৌঁছলো না সেটাকে ওই ইনসুলিন হরমোনটাই আবার নিয়ে চলে যাবে আমার লিভারে এবং আমার মাসেলের মধ্যে। সেখানে গিয়ে স্টোর করলো। কি হিসাবে স্টোর করলো? স্টোর করলো গ্লাইকোজেন হিসাবে। এই গ্লাইকোজেনটা পরবর্তীকালে আমার ব্লাডেতে যখন গ্লুকোজ কমে যাবে, অর্থাৎ এই ফাস্টিং এর সময় যখন আমার ব্লাডে গ্লুকোজ আসছে না, তখন আমার লিভারের মধ্যে যে গ্লাইকোজেনটা রয়েছে এই গ্লাইকোজেনটা আবার কিন্তু আমার ব্লাডে ফিরে আসবে।
কিভাবে ফিরে আসবে? এখানেও প্যানক্রিয়াসের কাজ। প্যানক্রিয়াস তখন গ্লুকাগন হরমোন সিক্রিশন করবে, এখানে সব নাম লেখা আছে। প্যানক্রিয়াস তখন গ্লুকাগন হরমোন সিক্রিশন করবে। এই গ্লুকাগন কি করবে? লিভারে যাবে, গ্লাইকোজেনকে ধরবে এবং ব্লাডেতে পাঠাবে। ঠিক আছে, ব্লাডে পাঠালো, নিয়ে এবার ব্লাড থেকে আবার ইনসুলিন হরমোন ব্লাড থেকে গ্লুকোজকে নিল, সেলের মধ্যে নিয়ে গেল, এনার্জিতে কনভার্ট করলো। এই পুরো প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং যার কারণে আমার বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা আমি মেনটেন করতে পারবো। ওকে, এটা বোঝা গেল? এইগুলোর মধ্যে কারোর কোনো ডাউট? ডাইজেশন বা অ্যাবজর্পশন নিয়ে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, তাহলে বলছিলাম যত অ্যাবজর্পশন সবই কি আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে হয়? লার্জ ইন্টেস্টাইন থেকে তাহলে কোনো অ্যাবজর্পশন হয় না? কিচ্ছু হয় না, না। তাহলে- স্মল তাহলে অনেক ইন্টেস্টাইনের সময়- যে দেওয়ালগুলো রয়েছে সেখানে হ্যাঁ। এরকম আঙুলের মতন কিছু ভিলাই থাকে। এই ভিলাই গুলোর মধ্যে রিসেপ্টর থাকে। রিসেপ্টর মানে যারা ওই নিউট্রিয়েন্টস গুলোকে চিনে নিয়ে আবার ব্লাডেতে পাঠাবে, সেই রিসেপ্টর গুলো বসে থাকে। ব্লাডের থেকে হ্যাঁ। একটা রিসেপ্টর এলো, স্মল ইন্টেস্টাইনে ওই ভিলাইয়ের উপর একটা নিউট্রিয়েন্ট রয়েছে, সেই রিসেপ্টরের সাথে অ্যাটাচ হলো এবং নিউট্রিয়েন্টটাকে নিয়ে ব্লাডে নিয়ে গেল। এই প্রসিডিওরটাই চলে। তাহলে লার্জ ইনজেস্টাইনে যখন অনেক সময় পটিটা পড়ে থাকে, পড়ে থেকে ওটা শুকিয়ে যায় যে বলে, তাহলে ওই জলটা যায় কোথায়? এই যে ওয়াটার, যেটা আমাদের জলটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনে থাকছে না। আমরা যখন ওয়াটার ইনটেক করছি তখন সেই জলটা গিয়ে লার্জ ইন্টেস্টাইনে ওই যে স্টুলটা তার অ্যামাউন্টটাকে, তার বাল্কটাকে বাড়িয়ে দেয়। কিন্তু যদি জল ইনটেক না করি তাহলে হবে না। এবং কখনো কখনো হয় যে আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে কিন্তু জলের রিঅ্যাবজর্পশন হতে থাকে। যদি আমার বডিতে জল মানে ডিহাইড্রেশন হয়ে যায়, যদি আমার বডি যদি জল প্রপারলি না খাওয়া হয় তখন কিন্তু রিঅ্যাবজর্পশন হয়। সেই জন্যই কি হচ্ছে, দিনের পর দিন যদি আমরা কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, তার মানে কি হার্ড স্টুল হয়ে যাচ্ছে, কারণ ওখান থেকে জল অ্যাবজর্ব হচ্ছে। হার্ড স্টুল তখনই হবে যখন আমার ওয়াটার ইনটেক প্রপারলি হবে না। ঠিক আছে? ওকে। আর আর কোনো প্রশ্ন এটার? হ্যাঁ ম্যাডাম, একটা কোশ্চেন ছিল। বলুন। সেটা হচ্ছে যে আমরা যখন খাই, আমরা তো অনেক সময় পেট ভরে যায়, তো অনেক সময় একটু বেশি খেয়ে নিই। তখন এই বেশি খাবারটা কোথায় যায়? পাকস্থলীকে ওভারফ্লো করে? না, হ্যাঁ, এইটা হচ্ছে যখন আমরা বেশি খেয়ে নিচ্ছি তখন ওটা আমাদের স্টমাকের মধ্যেই পড়ে থাকে। এবং যদি বেশি খেয়ে নিই তাহলে দেখবে আমাদের কি মনে হয় যে বাবা পেটটা ভীষণ ভরে গেছে, খুব অস্বস্তি হচ্ছে, একদম বুক পর্যন্ত মনে হচ্ছে পুরো ভরে রয়েছে, এরকম আমরা বলে থাকি। কেন বলি? কারণ খাবারটা কিন্তু তখনও নামছে না, পাকস্থলী ওভারফ্লো হয়ে গেছে এবং যে কারণে ঢেকুর ওঠে। অনেক সময় একটা টক ঢেকুর দিচ্ছে, কখনো কখনো অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, অর্থাৎ একটা তরল পদার্থের মতন বেরিয়ে আসে, বমি নয় কিন্তু একটা লিকুইড জাতীয় জিনিস বেরিয়ে আসে। এটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে, যখন রিফ্লাক্স হয়ে যাচ্ছে, যখন স্টমাক ভরে গেছে তখন এটা হয় আমাদের। সেই জন্য স্টমাককে সবসময় হাফ ফুল করতে হয়। ঠিক আছে? পুরোটা যদি আমরা ভরে দিই স্টমাককে তখনই এই সমস্যাগুলো হবে। কারণ স্টমাকের মধ্যে যে এয়ারটা থাকে, যখন খেতে খেতে ওই এয়ারটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, খেতে খেতে যখন আমাদের ঢেকুর দিল, তার মানে কি আমাদের স্টমাকটা কিন্তু অলরেডি তার ক্যাপাসিটি ফুল করে নিয়েছে, সেই জন্যই এয়ারটা বাইরে বেরিয়ে এলো। তারপরেও যখন আমরা এক্সট্রা কনজিউম করছি, তার মানে স্টমাক ফুল হয়ে গেছে। এবার যত স্টমাক ফুল হয়ে যাবে, ওর যে এনজাইম সিক্রেশন, সেই যে ফাংশনস গুলো, সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তখন স্টমাকের ডাইজেস্ট করতে প্রবলেম হবে। ঠিক আছে? ম্যাডাম, হ্যালো ম্যাডাম, বলুন। ম্যাডাম, অনেকে যেমন বলে মানে গ্যাস, মানে দীর্ঘদিন গ্যাস হয়ে যাচ্ছে, ওটা কি ওটা কি মানে খাওয়ার ইন্ডাইজেশনের জন্য হচ্ছে না বেশি খাওয়ার জন্য হচ্ছে, কি ইনডাইজেশনের জন্য। ব্যাপারটা? কারণ ইনডাইজেশন মানেই ধরুন গ্যাস হচ্ছে। কেন হচ্ছে? কারণ খাবারটা প্রপারলি ডাইজেস্ট হয়নি। কেন ডাইজেস্ট হয়নি? কারণ আমি ভুলভাল খাবার দিয়েছি। অনেক যে খাবার তখনও ডাইজেস্ট হয়নি তারপরে আমি আবার খেয়েছি, কারণ আমার জানা আছে যে সকালবেলা জলখাবারের পরে দুপুরবেলা একটা নির্দিষ্ট সময় আমাকে ভাত খেতে হবে। রাত্রিবেলা বা সন্ধ্যেবেলায় হয়তো আমার খিদে পাইনি, কিন্তু তাও আমি জানি আমাকে সন্ধ্যেবেলায় খেতে হবে, তাই আমি খেলাম।
সন্ধ্যেবেলা খাবারটা অনেকটা বেশি হয়ে গেছে, কিন্তু রাত্রেবেলা আবার আমাকে খেতে হবে, এই নিয়ম করা আছে। তার মানে রাত্রেবেলা আবার খেলাম, তাহলে বডি তো ডাইজেস্ট করার সময় পাচ্ছে না, সে সব খাবারগুলোকে জমিয়ে রাখছে। যত বেশি জমিয়ে রাখবে তার তখন অ্যাসিডিক ফর্মেশন বাড়বে, কারণ স্টমাক হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক। ঠিক আছে, ফলে স্টমাকের মধ্যেই কিন্তু জমে থাকছে জিনিসগুলো, জমে থাকতে থাকতে ওই অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে, বুক জ্বালা, গলা জ্বালা, এই সমস্যাগুলো তখন তৈরি করছে। মানে অনেক সময় দেখা যায় মানে খাবার কম, মানে খাওয়া অল্প খাওয়া, যদি হজম হচ্ছে অল্প খাওয়া, সেক্ষেত্রে দেখা যায় গ্যাস হচ্ছে, সেটা কি মানে? কারণ তার আগের খাবারগুলো প্রপারলি ডাইজেস্ট হয়নি, সেই অবস্থায় যখন আমাদের খাবার অল্প খাওয়ার পরেও গ্যাস হচ্ছে, তখন খাবারের প্যাটার্নটা আমাকে চেঞ্জ করতে হবে। কি কি খাবো, কিভাবে খাবো, সেটাই আমরা আসবো, এগুলো সব আমরা আলোচনা করবো এগুলোতে। খাবারের প্যাটার্নটা যখন আমরা চেঞ্জ করব, তখন দেখবো আস্তে আস্তে করে এই যে প্রবলেমটা আমাদের হচ্ছে, যে যাই খাচ্ছি তাই গ্যাস হয়ে যাচ্ছে, অনেকে বলে জল খেলেও অম্বল হয়ে যাচ্ছে, মানে এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমরা ধীরে ধীরে রেকটিফাই করতে পারবো। এগুলো সব আমরা ধীরে ধীরে পড়বো। ওকে ওকে ম্যাডাম। ওকে, ঠিক আছে। আর আর কোনো প্রশ্ন নেই তো আশা করি এই হ্যাঁ, এই madam, কার্বোহাইড্রেট নিয়ে? হ্যাঁ ম্যাডাম, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে তাহলে কি আমরা 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 স্টমাকে 50% ভর্তি করব, মানে যখন ঢেকুরটা উঠে যাবে তখন খাওয়াবো না? 70% মতন আমরা ফিল করতে পারি, তারপরে আর নয়। আচ্ছা, এবার ম্যাডাম বাচ্চাদের যে মারা মেরে ধরে খাওয়ায়, খায় না বোঝার সময় মারা চিন্তায় পাগল হয়ে যায়, তাহলে ওটার নিয়মটা কি? বাচ্চা যখন বাচ্চা ওটা খেতেই চায় না, বলে যে আমি খাবো না, তাহলে একটা বাচ্চা ডিফিকাল্ট, মানে ধরুন বাচ্চারা একদমই খেতে চাইছে না, তাদেরকে যদি নাই খাওয়াই তাহলে তো হবে না, সেটাও খাওয়াতে হবে, কিন্তু তার পরিমাণটা বুঝে খাওয়াতে হয়, কতটা সে খেতে পারবে সেই অনুযায়ী, একটা এজ লিমিট অনুযায়ী তার প্রয়োজন কতটা সেই বুঝে খাওয়ানো প্রয়োজন। হ্যাঁ, অনেক সময় যে ভীষণ রোগা বলে বেশি বেশি করে খাইয়ে দিলাম, সেটা না, সেটা খাওয়ানো যাবে না তখন। হ্যাঁ ম্যাডাম, এই একটা মানে পূর্ণবয়স্ক মানুষ একটা বাচ্চা স্টমাকের সাইজটা একটু বলবেন ম্যাডাম? স্টমাকের সাইজটা এই মুহূর্তে আমার মনে নেই, মানে একটা একদম ছোট বাচ্চার ক্ষেত্রে বলছি, এই মুহূর্তে তো আমার মনে নেই, তবে হ্যাঁ আমি এটা জেনে আমি দেখে নিই, একটা দেখে আপনাকে বলবো। ঠিক আছে, ম্যাডাম আমি একটু একটা বিষয় ক্লিয়ার হতে চাই। এতদিন যেটা শুনে এসেছি বা জেনে এসেছি যে আমরা যখন খাবার খাচ্ছি, খাবারটা আমাদের স্টমাকে যাচ্ছে, স্টমাক থেকে আমাদের যেটা ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন বলে সেখানে যাচ্ছে, তারপরে বৃহদ্রন্ত্র বা লার্জ ইন্টেস্টাইনে যাচ্ছে। সেখান থেকে লিভার কি করছে, লিভার সেখান থেকে যে মানে খাবার সেটাকে শোষিত করে স্নান করছে, এবার ব্লাডের মধ্যে ছাড়ছে, ব্লাড নিউট্রিয়েন্ট গুলোকে ছড়িয়ে দিচ্ছে। এটা এতদিন জেনে এসেছি বা শুনে এসেছি। তা আজকে যেটা আপনি বললেন যে ক্ষুদ্রান্তের শেষ প্রান্ত পর্যন্ত এসে ওখানে আমাদের খাবারটা কি হচ্ছে, মানে ওখান থেকে সরাসরি ব্লাডের কাছে যাচ্ছে, এটাই তো বলতে চাইলেন? তাহলে ওই লিভার যে শোষণ করছে ওটা ভুল, তাই তো? বৃহদ্রন্ত্র থেকে যখন শোষণ করছে সেটা শুনে এসছি এতদিন ধরে, এখান থেকেই শুনেছি, ওটা তো এতদিন বলেও এসছি মার্কেটে। হ্যালো, লিভার আমাদের ডাইজেশনে হেল্প করে, তবে সব ফুডের নয়, সেটা হচ্ছে ফ্যাট জাতীয় যে ফুড সেগুলো ডাইজেশনে হেল্প করে। আমরা যখন ফ্যাটের চ্যাপ্টার পড়বো তখন আমরা লিভারের এই ফাংশনসটা দেখবো, এবং লিভারের যে ডিজিজ গুলো পড়বো সেখানেও আমরা দেখবো যে লিভার এই ডাইজেশনের ক্ষেত্রে কিভাবে হেল্প করে, সেটাও আমরা দেখবো তখন। হ্যালো ম্যাম, হ্যালো হ্যালো, বলুন বলুন। বলছি ম্যাম, আমার খাবারে যে ফাইবারটা খাচ্ছি সে ছাড়াও যদি প্রত্যেকদিন সকালে যদি কেউ এক্সট্রা ফাইবার 10 গ্রাম 15 গ্রাম খায়, মানে ডাইরেক্ট ফাইবার, তাহলে অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, কারণ আমাদের খাবারের থেকে ফাইবার কন্টেন্ট এমনি কম থাকে, সেই জন্য আলাদা করে যদি ফাইবার সকালে খালি পেটে, সেটাও তো খাবার থেকেই দিচ্ছেন আপনি, কোনো অসুবিধা। একদম 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 ম্যাডাম, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো তাহলে আমরা কার্বোহাইড্রেটকে এখানেই শেষ করলাম, এরপরে আমরা প্রোটিন নিয়ে শুরু করব নেক্সট ক্লাসে, তাহলে আবার সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।